গত বছর 14ই ফেব্রুয়ারি 2025-এ আমি একটা কেস করছিলাম আমাকে থানাতে। তো কেস করার পর কোনোভাবে আমি বিচার পাইছি না, কারণ আমি জিবি হাসপাতালে রাতুলদের যে বায়োমেডিকেল রুম আছে ওই রুমের ভিতরে রেপ হয়েছি ফোর্সফুলি। তো সেই কারণে আমি আইছিলাম, যেহেতু ওই ছেলেটার কাছে আমার অনেক কিছু আসছিলো, নেকেট একটা ভিডিও আসছিলো বাথরুমের, সেই কারণে আমি ওই ভিডিওটা কালেক্ট করতে গেছিলাম বা ডিলিট করার লেগে কইতে গেছিলাম। কিন্তু ওই জায়গায় আমার দুজন সিকিউরিটি ডাকিয়া আমি বলে চুরি করতে গেছি। রাতুল দেও কইছে আমি চোর। তারপরে ওই জায়গায় যে ছেলেটার এগেনস্টে আমি কেস করছি, মানে যে ছেলেটা আমাকে সতরাজ কর্মকার ওই জায়গায় মানে টেকনিশিয়ান হিসেবে কাজ করতো আর কি। তো তাই ওই রুমে ডাকিয়ে নিয়ে আমার রেপ করছে। তো করার পর বারবারই যখন এরকম করতেছিল তখন আমি ওই ভিডিওটি ডিলিট করার লেগে আমি গেছিলাম আর কি, জিবিতে গেছিলাম। তো তখন আমার দেখার পরে আমার কইছে আমি বলে চুরি করতে ঢুকছি। কয়ে সেটা দুজন সিকিউরিটি ডাকিয়া আমার মারধর করছে। মারধর করার পর নিয়ে এসে আটকে রাখছিল। তারপর আমি আমার নিজের আত্মরক্ষার লেগে আমি 1091 এবং 100 নম্বরে কল করছি। কারণ 100 নম্বর থেকে আমি সঙ্গে সঙ্গে রেসপন্স পাইবে এবং ওই জায়গায় পুলিশ গেছে, জিবি থানার এএসআই রসরাজ দেবনাথ স্যার ওই জায়গা থেকে গিয়ে আমার উদ্ধার করে জিবি আউটপোস্টে নিয়ে গেছে। ওই জায়গা থেকে মহিলা থানায় পাঠানোর পর আমি একটা লিখিত অভিযোগ করছি, কিন্তু লিখিত কোনোভাবেই রেজিস্টার করতে চাইছে না। তো না করার ফলে আমি এসপি স্যারের কাছে গেছি। যাওয়ার কারণে ওই জায়গায় যে আমাদের যে ওসি ম্যাম শকুন্তলা দেববর্মা এবং আরেকজন ম্যাডাম আছে যে দীপা দাস চৌধুরী মনে হয়, উনি যখন আমি এসপি স্যারের কাছে গেছি তখন আমার কইছে যে আমার এগেনস্টে মানে চুরির মামলা করব, পিএস থেকে আমার এগেনস্টে বলে চুরির মামলা করব। তারপর আমি এই জায়গায় অনেক ওয়েট করছি, করার পর আমার চার্জশিট জমা দিছে। জমা দেওয়ার পর এখন দেখছি যে একাধিক যারা আমার মারধর করলো, টর্চার করলো, তারা নামই বাদ দিয়ে দিছে। এবং আমার মোবাইল একটা ফোর্সফুলি 14 তারিখ যেদিন আমি কমপ্লেন করছি ওই দিন আটকে রাখছি এভিডেন্স দেখানোর পরে। তো এখন অবধি আমার মোবাইলটা দিছে। কতদিন হয়েছে ঘটনাটা? তো 1 বছর 1.5 বছর হইতেছে। মেইন অভিযুক্তর নামটা কি ছিল? সতরাজ কর্মকার। কি করেন তাহলে? তাইলে জিবি হাসপাতালে ওই রাতুল দে যে ওনার টেকনিশিয়ান মেকানিক্যালের কাজ করে। আপনি তাহলে মামলা করার পরেও গত 1 বছর ধরে কোনো বিচার নাই। এবার আমার চার্জশিট জমা পড়ছে। চার্জশিট জমা পড়ার পরে কোর্ট থেকে কেউ না কেউ ওই জায়গায় গাফিলতি করতেছে, নোটিশ করছে না। একটু যে আছে নোটিশ করতেছে। 2টা ডেট গেছে, আমি 2টা ডেটে উপস্থিত আসলাম কোর্টে, কিন্তু কোনো নোটিশ করে না। আপনি এতদিন মিডিয়ার দ্বারস্থ হয়েছেন না কেন? আমার তো পিএস থেকে যে উমেন পিএস থেকে না করছে। পুলিশ না করছে? হ্যাঁ, পুলিশ না করছে কইছে যে যদি আমি মিডিয়া জানাই আমি কোনোভাবেই বিচার পাইতাম না। ওই জায়গায় সিসি ক্যামেরা ফুটেজও নাকি কালেক্ট করছে, কিন্তু কোনো বিচার নেই। তারপর দেখেন 17 তারিখ যে ঘটনাটা আমি যখন এসপি স্যারের কাছে গেছি, তো হয়তোবা থানা থেকে ইনফরমেশনটা 21% দিছে। দেওয়ার পরে আমার বাড়ি 18 তারিখ সকালবেলা অ্যাটাক করছে ছেলেটা আর একজন অচিন্ত দত্ত, যার পরবর্তী সময় ছেলেটা আশ্রয় নিয়েছিল এবং পাড়া প্রতিবেশী কিন্তু নেতা নিয়ে গিয়ে আমার বাড়িতে হামলা করছে, আমার মার উপর, ভাইয়ের উপর। কারণ আমরা 3 জন বাড়িতে থাকতাম, আমার বাবা অন্য জায়গায় থেকে কাজ করতো। তো এটাই, কিন্তু আমি জিবি থানাতে গিয়ে জিবি আউটপোস্টে যে ওই জায়গায় গিয়ে জিডি এন্ট্রিও করছিলাম। তখন আমার কইছে যে এটা জিডি এন্ট্রি হতো না, যেহেতু কেসটা গতকালকে রেজিস্টার হয়েছে, এটা জিডি এন্ট্রি আর হতো না। এখন আপনি কি চাইতেছেন? আমি দেখেন আমরা পিএসআই বিচার পাই না, আমরা তো ভিকটিমই থাকি। পিএসআই বকাবে না, আমি আইলেই বকে। ম্যামেরা নিরুপাদে ম্যাম তো আমার দেখতেই পারে না, কারণ আমি পুলিশের এগেনস্টে কোর্টে 164-এর জবানবন্দি দিয়েছিলাম। সেই কারণে আমার শুধু বকে।